স্টুডেন্ট। দেখো আগের ডেটে একদম ভালো করে স্থূল সংকেত, আণবিক সংকেত সব কিছু ভালো করে বুঝিয়েছিলাম। আজকে লক্ষ্য করো একদম চলে যাচ্ছি রাসায়নিক গণনা, যেটা লাস্ট পোর্শন। এই চ্যাপ্টারে টোটাল 11-এর যে প্রথম চ্যাপ্টার রয়েছে তার একদম লাস্ট পোর্শনে চলে যাচ্ছি। তোমার রাসায়নিক গণনাটা কি হয়, পরপর একটার সঙ্গে আরেকটা বিক্রিয়া হয়ে কতগুলো বিক্রিয়া দেওয়া থাকবে, সেই বিক্রিয়া থেকে তোমাকে গণনা করতে হবে কোন পদার্থ কত পরিমাণে রয়েছে। চলো প্রথমে শুরু করি ভর সংক্রান্ত রাসায়নিক গণনা। ভর কথার অর্থ কি? ভর মানে হচ্ছে বিক্রিয়ক পদার্থ দেওয়া থাকবে, বিক্রিয়াজাত পদার্থ দেওয়া থাকবে, তোমাকে যে কোনো একটার ভর বের করতে হবে। একটার ভর অজানা থাকবে আর একটার ভর দেওয়া থাকবে। কোনো একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া থাকলো, তাতে বিক্রিয়াত পদার্থ রয়েছে, এই দুটোর মধ্যে যে কোনো একটার ভর দেওয়া থাকবে আর একটার ভর বের করতে হবে। দেখো বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে এটা একটা বিক্রিয়া, যেমন কি এ থেকে বি এরকম একটা বিক্রিয়া চলছে, তাহলে বিক্রিয়ক পদার্থটা হচ্ছে এ, বিক্রিয়াজাত পদার্থ বি। এরকম বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে। তোমাকে হয় বিক্রিয়ক পদার্থের একটা নির্দিষ্ট ভর দেওয়া থাকবে, যেখানে বিক্রিয়াজাত পদার্থের ভরটা বের করতে বলবে, বা উল্টা হতে পারে কি, বিক্রিয়াজাত পদার্থের ভর দেওয়া থাকতে পারে, বিক্রিয়ক পদার্থের ভর বের করতে বলতে পারে। তাহলে এই রকম যে ভর সংক্রান্ত, যে মানে প্রত্যেকটার ভর নির্দেশ করতে চাইছে বা ভর জানতে চাইছে, এই রকম যে গণনা, একেই বলা হচ্ছে ভর সংক্রান্ত রাসায়নিক গণনা। দেখো বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের ভরে প্রকাশ, এর মূল পয়েন্ট কি, বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের ভরে প্রকাশ। কোনো আয়তন নয়, সব সময় কিসে প্রকাশ করা হবে, ভরে, মানে একটা নির্দিষ্ট ওজনে, ভরের একক গ্রামে প্রকাশ করতে পারো, নির্দিষ্ট একটা ওজনে বা ভরে প্রকাশ করা হবে। এবারে ভর সংক্রান্ত গণনার ক্ষেত্রে দুটো পয়েন্ট ভালো করে লক্ষ্য রাখবে। এক নম্বর, যে সমীকরণটা আমি লিখব সেই সমীকরণের সমতা বিধান করে দিতে হবে। সমতা বিধান আগে শিখিয়েছি, ভালো করে দেখে নেবে সমতা বিধান। প্রথম পয়েন্ট হচ্ছে সমতাযুক্ত সমীকরণ আগে প্রকাশ করতে হবে। 2 নম্বর, বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের নিচে তাদের আপেক্ষিক ভর লিখতে হবে। প্রত্যেকটা বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থ তার নিচে তাদের আপেক্ষিক ভর লিখতে হবে। আপেক্ষিক ভর কথার অর্থ কি, তার মোল সংখ্যা ইনটু কি হবে, আণবিক ভর বা পারমাণবিক ভর। আপেক্ষিক ভর কথার অর্থ কি, তার মোল সংখ্যা বসাতে হবে, তার সঙ্গে অণুর জন্য আণবিক ভর, পরমাণুর জন্য পারমাণবিক ওজন বা পারমাণবিক ভর। তাহলে মোল সংখ্যা ইনটু অণুর ক্ষেত্রে আণবিক ভর, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব, আপেক্ষিক ভর পেয়ে যাব। যেমন দেখো 2CO2, তাহলে এখানে দেখো 2 মোল কার্বন ডাইঅক্সাইড রয়েছে, এটা ধরো যে কোনো বিক্রিয়ক বা বিক্রিয়ত পদার্থে এটা তৈরি হলো 2CO2। তাহলে এর ক্ষেত্রে আমি আপেক্ষিক ভরটা কিভাবে বের করব, কিরকম, মোল সংখ্যা কত 2, CO2 একটা অণু, তার আণবিক ওজন কত হবে, কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 × 2 মানে 32, তাহলে কত হবে 2 × 44 সমান 88। তাহলে এখানে দেখো 88টা কত পাচ্ছি, তার আপেক্ষিক ভর, কার, এই কার্বন ডাইঅক্সাইড পদার্থের। কোনো রাসায়নিক বিক্রিয়াতে যদি মোল এবং অণু থাকে তাহলে এরকম পাবো। ধরো আছে 2Na, তাহলে এটা একটা পরমাণু, তার আগে কি বসানো আছে, মোল সংখ্যা বসানো আছে 2 মোল সোডিয়াম উৎপন্ন হয়েছে, তাহলে মোল সংখ্যা 2 ইনটু পারমাণবিক ওজন, এটা যেহেতু পরমাণু তার পারমাণবিক ওজন বসবে, সোডিয়ামের পারমাণবিক ওজন কত 23, তাহলে কত হবে 46। তাহলে এখানে দেখো অণুর ক্ষেত্রে মোল ইনটু আণবিক ওজন তার আপেক্ষিক ভর, পরমাণুর ক্ষেত্রে মোল ইনটু পারমাণবিক ওজন তার আপেক্ষিক ভর। এবারে দেখো ভালো করে একদম দুটো পয়েন্ট করে তুলে নাও খাতায়, ভালো করে মনে রাখবে, একদম ভালো করে মুখস্থ করে রাখতে হবে। এরপরে দেখো এর অ্যাপ্লিকেশন পোর্শনে চলে যাচ্ছে। দেখো অ্যাপ্লিকেশন পোর্শনে দেখো নিউমেরিক্যাল পার্ট একদম প্রথমে কোশ্চেন আছে 33 গ্রাম CO2 উৎপাদনের জন্য কত গ্রাম কার্বন পোড়াতে হবে। তাহলে গ্রামে চাইছে, দেখো এটাও গ্রামে দেওয়া আছে, আর যেটা তোমাকে অ্যান্সারে বেরোবে সেটাও কিন্তু গ্রামে চাইছে। অর্থাৎ কি ব্যাপারটা, যে দুটোর ক্ষেত্রে ভর চাইছে, একটার ভর দেওয়া আছে আর একটার ভর চাইছে, আর দুটোর ক্ষেত্রে ভরের তুলনা হচ্ছে। তাহলে দেখো কার্বন 33 গ্রাম CO2 উৎপন্ন করতে কত গ্রাম সি পোড়াতে হবে। সি মানে কার্বন পোড়ানো হবে কখন, অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হবে, তাহলে বিক্রিয়া হচ্ছে C+O2 তার থেকে CO2।
প্রত্যেকটার আপেক্ষিক ভর নিচে বসানো আছে, মোল সংখ্যা, কার্বন একটা পরমাণু, তার মোল সংখ্যা 1 মোল, পারমাণবিক ওজন 12, তাহলে 12 × 1 আপেক্ষিক ভর 12 গ্রাম, আর গ্রামে প্রকাশ করা হয়েছে প্রত্যেকটা। তাহলে অক্সিজেনের কত 1 মোল, দুটো অক্সিজেন পরমাণু রয়েছে মানে আণবিক ওজন 32, তাহলে 32 × 1 মানে 32 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের একটু আগে দেখেছি 1 মোল, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন 44, 44 × 1 সমান কত হবে 44 এত গ্রাম। মোল সংখ্যার সঙ্গে তার পারমাণবিক ওজন কিংবা আণবিক ওজন গুণ করলে আমরা আপেক্ষিক ভর পাবো, সেটাই বের করানো হয়েছে। তাহলে এখান থেকে লক্ষ্য করো 44 গ্রাম CO2 উৎপন্ন করতে কত গ্রাম কার্বন পোড়াতে হবে 12 গ্রাম। এই দেখো 44 গ্রাম থেকে 12 গ্রাম আছে, তাহলে 44 গ্রাম CO2 উৎপন্ন করতে 12 গ্রাম কার্বনের প্রয়োজন, পোড়ানো প্রয়োজন। আর 33 গ্রাম CO2 উৎপন্ন করতে কত গ্রাম, এখানে বলা আছে তোমাকে 33 গ্রাম CO2 উৎপাদনের জন্য কত গ্রাম কার্বন পোড়াতে হবে, তাহলে 33 গ্রাম CO2 উৎপন্ন করতে 9 গ্রাম কার্বনের প্রয়োজন। দেখো ভরের সঙ্গে ভরের সম্পর্ক একটাকে পেলাম যে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থ ভরে চাইবে, অর্থাৎ একটা ভরে দেওয়া থাকবে বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়াত পদার্থকে, তোমাকে যে কোনো একটা ভরে বের করতে হবে। তাহলে ভরের সঙ্গে ভরের সম্পর্ক যখন বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের থাকবে তখন বলবো ভর সংক্রান্ত গণনা। এবারে চলো ভর আয়তন সংক্রান্ত গণনা। দেখো ভর আয়তন সংক্রান্ত গণনার ক্ষেত্রে ভরের সঙ্গে আয়তনের সম্পর্ক দেখেই বোঝা যাচ্ছে ভরের সঙ্গে আয়তনের সম্পর্ক। তাহলে হয় বিক্রিয়ক পদার্থের একটা নির্দিষ্ট ভর দেওয়া থাকবে, আয়তন চাইবে কার, বিক্রিয়াজাত পদার্থে, বা বিক্রিয়াজাত পদার্থের একটা নির্দিষ্ট আয়তন দেওয়া থাকবে, ভর কার চাইবে, বিক্রিয়ক পদার্থে, যে কোনো একটা চাইতে পারে তোমাকে। তাহলে এখান থেকে ভরের সঙ্গে আয়তনের সম্পর্ক রয়েছে। এই যে সমীকরণ পাওয়া যাবে বা এর সমাধানের জন্য পয়েন্টগুলো ভালো করে লক্ষ্য করো, এরকম ক্যালকুলেশন সমাধানের জন্য সমতাযুক্ত সমীকরণ লিখতে হবে। ফার্স্ট পয়েন্টে কি সমতাযুক্ত সমীকরণ লিখতে হবে। 2 নম্বর আপেক্ষিক ভর ও আয়তন লিখতে হবে, অর্থাৎ আগেরটা যেহেতু ভরের সঙ্গে ভরের ছিল তার শুধু আপেক্ষিক ভর লিখেছিল, এখানে যেহেতু ভরের সঙ্গে আয়তনের সম্পর্ক বলছে তাহলে আয়তনটাকেও প্রকাশ করার জন্য তোমাকে কি করতে হবে, আয়তন লিখতে হবে। যার আয়তন যত বলা থাকবে তার নিচে তত আয়তন লিখতে হবে, আর এখানে ভর যার যত বলা থাকবে তার নিচে তত ভর লিখতে হবে। তাহলে যেহেতু ভরের সঙ্গে আয়তনের সম্পর্ক। এরপরে 3 নম্বরে দেখো এসটিপিতে ধরে নিতে হবে, অর্থাৎ টোটাল আমরা যে সমীকরণটা লিখবো বা টোটাল যে বিক্রিয়াটা ঘটছে সেটাকে ধরে নিতে হবে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে বিক্রিয়াটা ঘটছে, এটা ধরে নিতে হবে। নাও বলা থাকলে তোমাকে ধরে নিতে হবে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে বিক্রিয়াটা ঘটছে, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 অ্যাটমোস্ফিয়ার চাপে। এরপরে দেখো কোথাও ধরো আয়তন দেওয়া নেই, আয়তনটা তোমাকে নির্ণয়ের জন্য এই সমীকরণ আমরা জানি P1V1/T1 = P2V2/T2, এই সমীকরণ ব্যবহার করে আয়তন নির্ণয় করতে হবে। তাহলে এই পয়েন্টগুলো ভালো করে লক্ষ্য রাখবে, যেটা ভর এবং আয়তন সংক্রান্ত গণনার ক্ষেত্রে কাজে লাগে। এরপরে অ্যাপ্লিকেশন পোরশনে চলো। দেখো কোশ্চেনে বলা আছে এসটিপিতে 889.13 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করার জন্য কত গ্রাম এফি এর প্রয়োজন বলা আছে। তাহলে এফির সঙ্গে জলের বিক্রিয়ায় আমরা দেখতে পাই হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। দেখো আয়রনের সঙ্গে 4H2 দেওয়া আছে, বিক্রিয়া কি হচ্ছে Fe3O4 + 4H2। এবারে দেখো এখানে 3 মোল এফি, তাহলে এর আমরা কি বের করব, এত লিটার বলছে এসটিপিতে 889.13 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করার জন্য, তার মানে হাইড্রোজেন গ্যাসটাকে লিটারে প্রকাশ করা আছে আর এফিটাকে ভরে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এফি 3 মোল, তার পারমাণবিক ওজন কত 55.85, তাহলে মোল ইনটু পারমাণবিক ভর, সেটা আমরা আপেক্ষিক ভর পাবো, আপেক্ষিক ভর বের করানো হয়েছে। তারপরে এরপরে চললো হাইড্রোজেন গ্যাসে এখানে দেখো বলা আছে 4 মোল, 1 মোল, এটা যেহেতু এসটিপিতে বলা আছে তাহলে 1 মোল যে কোনো গ্যাসে পদার্থের আয়তন 22.4 লিটার আমরা জানি, এখানে 4 মোল বলা আছে, তার মানে 4 × 22.4 লিটার। এবারে এত গ্রাম থেকে 4 × 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, তাহলে কথাটা উল্টে লিখতে পারি 4 × 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে 167.55 গ্রাম এফি এর প্রয়োজন, মানে এই পরিমাণ আয়রনের প্রয়োজন। একে কত 1 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কত প্রয়োজন, আর 889.13 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করার জন্য কত প্রয়োজন, জাস্ট ঐকিক নাম করে বের করানো হয়েছে। তাহলে এখানে দেখো ভরের সঙ্গে আয়তনের সম্পর্ক করে বের করানো হয়েছে কোনটা, এই কোশ্চেনের অ্যান্সার, এটা ভর আয়তন সম্পর্কে অ্যাপ্লিকেশন। দেখো ভরের সঙ্গে আয়তনের সম্পর্ক পেয়েছি, এরপর চলো আয়তনের সঙ্গে আয়তনের
মানে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থ দুটোই আয়তনে দেওয়া থাকবে। মানে একটা আয়তনে থাকলে আরেকটা আয়তন চাইবে, আরেকটা আয়তনে থাকলে আরেকটা আয়তন, মানে যে কোনো একটা পদার্থ আয়তনে দেওয়া থাকবে, তোমাকে আরেকটা চাইবে। বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থ দুটোই কি হবে? গ্যাসীয় হতে হবে। এর প্রধান একটা কন্ডিশন হচ্ছে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থ দুটোই গ্যাসীয় হতে হবে। এটা একদম মূল পয়েন্ট, ভালো করে মনে রাখবে। গ্যাসীয় পদার্থ ছাড়া আয়তনের সঙ্গে আয়তনের সম্পর্ক পাওয়া যাবে না। তাহলে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থ দুটোই যেন গ্যাসীয় হয়। এরপরে দেখো, তাহলে বিক্রিয়ক পদার্থের আয়তন দেওয়া থাকবে, তোমাকে বিক্রিয়াজাত পদার্থের আয়তনটা বের করতে হবে, বা বিক্রিয়াজাত পদার্থের আয়তন তোমাকে বলা থাকবে, বিক্রিয়ক পদার্থের আয়তনটা তোমাকে বের করতে হবে। এরপরে এর পয়েন্টগুলো ভালো করে লক্ষ্য করো, কিভাবে আমরা ম্যাথ অ্যাপ্লিকেশন, কিভাবে ম্যাথ পোর্শনগুলো আমরা সলভ করব, তার কিছু কিছু নিয়ম রয়েছে। 1 নম্বর কি, ওই একই সমতাযুক্ত সমীকরণ লিখতে হবে। যে ইকুয়েশনটা বা যে রিঅ্যাকশনটা তোমাকে বলা থাকবে সেটা লিখে সমতাযুক্ত সমীকরণ লিখতে হবে। 2 নম্বর পয়েন্ট ভালো করে লক্ষ্য করবে, একই চাপ ও উষ্ণতায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আয়তনের অনুপাত তার মোল সংখ্যার অনুপাতের সমান হবে। এটা একটা নতুন কথা, ভালো করে জেনে রাখো, একদম ভীষণ ইম্পর্টেন্ট পোর্শন। দেখো, একই চাপ ও উষ্ণতায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত গ্যাসীয় পদার্থের আয়তনের অনুপাত তাদের মোল সংখ্যার অনুপাতের সমান। অর্থাৎ আয়তনের অনুপাত যেটাই হবে, গ্যাসীয় বলা আছে, তার মানে দুটোই বিক্রিয়ক পদার্থ গ্যাসীয় হবে। প্রথমেই বলা ছিল বিক্রিয়ক পদার্থ গ্যাসীয়, বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয়। তাহলে গ্যাসীয় পদার্থগুলির আয়তনের যে অনুপাতটা পাওয়া যাবে সেটা তাদের কার সঙ্গে সমান হবে? মোল সংখ্যার অনুপাতের সঙ্গে সমান হবে। এবারে দেখো পরে কিভাবে সমান হচ্ছে সেটা ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে একটা রিঅ্যাকশন নেওয়া হয়েছে H2 + Cl2, তার থেকে হচ্ছে 2HCl, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড ফরমেশন হচ্ছে বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হচ্ছে। দেখো, 1 মোল নেওয়া হচ্ছে, 1 মোল, এটা গ্যাস, অ্যাসিড নয়, গ্যাস, যেহেতু গ্যাসীয় বিক্রিয়া, তাহলে হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়ায় হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ফরমেশন হচ্ছে। এটাও গ্যাস, এটাও গ্যাস, সব গ্যাস। তাহলে এর 1 মোল, দেখো সামনে কিছু নেই, মানে সবসময় জানবে সামনে যে স্টচিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা সহগ থাকবে যে কোনো বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সামনে যে সহগগুলো থাকবে, সহগ মানে কি, যে নিউমেরিক্যাল সংখ্যাগুলো থাকবে সেগুলো সবসময় মোল হিসাবে আমরা কাউন্টিং করব। তাহলে এখানে দেখো, এর সামনে কিছু নেই, মানে 1 রয়েছে, নিউমেরিক্যাল পোরশন সংখ্যা 1 রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে এগুলো প্রত্যেকটা মোল সংখ্যা। এখানে 1 মোল হাইড্রোজেন 1 মোল ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ফর্মেশন করছে। তাহলে এখানে দেখো 1 মোল হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? আমরা জানি গ্যাসীয় পদার্থের বলা না থাকলে তোমাকে ধরে নিতে হবে এসটিপিতে আয়তন। তাহলে এখানে এসটিপিতে 22.4 লিটার, ক্লোরিন 1 মোল, 1 মোলের আয়তন কত এসটিপিতে? সেই 22.4 লিটার। আর হাইড্রোজেন ক্লোরাইডের 2 মোলের আয়তন কত? 22.4 লিটার। তাহলে এবারে দুটোর অনুপাত বের করব, মোল সংখ্যার অনুপাত 1:1:2, আর আয়তন অনুপাত দেখো সেই 22.4:22.4:2 × 22.4, তাহলে সে 1:1:2। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে একই বেরিয়েছে, অর্থাৎ মোল সংখ্যার অনুপাত আয়তন অনুপাত পরস্পরের সমান। তাহলে এই যে বলা ছিল কথাটা, যে একই চাপ উষ্ণতায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত গ্যাসীয় পদার্থের মোল সংখ্যা এবং আয়তন অনুপাত সমান, তার সঙ্গে এটা একদম প্রুফ হয়ে দেখানো হলো। এর পরের পয়েন্টে দেখো, এর পরের পয়েন্টে দেখো, গ্যাসের তুলনায় কঠিন বা তরলের আয়তন নগণ্য, তাই গ্যাসীয় বিক্রিয়ায় কোনো কঠিন বা তরল পদার্থ থাকলে তার আয়তন 0 ধরা হয়। অর্থাৎ কোনো গ্যাসীয় বিক্রিয়ায় দেখা যাবে আমরা যে তরল আর কঠিন পদার্থ, যদি গ্যাসীয় বিক্রিয়ায় কোনো একটা বিক্রিয়া ধরো তরল আর কঠিন পদার্থ আছে, গ্যাসীয় বিক্রিয়া সম্পন্ন হচ্ছে, তাতে কঠিন আর তরল পদার্থ উপস্থিত আছে, সেখানে দেখা যাবে যে গ্যাসীয় বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের আয়তনটা কঠিন বা তরলের আয়তনের তুলনায় অনেক বেশি। এই জন্য কি হয়, কঠিন বা তরলের আয়তনটাকে নগণ্য ধরে সেটাকে অ্যাভয়েড করা হয়, অর্থাৎ আয়তনটাকে 0 ধরা হয়। কঠিন বা তরল পদার্থ থাকলে যে কোনো গ্যাসীয় বিক্রিয়া তাদের আয়তন কত ধরা হবে? 0 ধরা হবে। এবারে দেখো, কিছু গ্যাসের নাম আছে, শোষকের নাম আছে, কিছু কিছু পদার্থের নাম আছে যেগুলো গ্যাসীয় পদার্থ, আর এখানে শোষক। শোষক মানে কি, যে এই সমস্ত গ্যাসীয় পদার্থগুলোকে কি করছে? শুষে নিচ্ছে। অর্থাৎ এই সমস্ত গ্যাসীয় পদার্থকে কোনো যৌগ থেকে শুষে নিচ্ছে বা যৌগ থেকে বাইরে নিজেদের কাছে একদম টেনে নিচ্ছে, নিজেরা টেনে নিচ্ছে। কি কি পদার্থ দেখো,
আম্লিক গ্যাস CO2SO2 তাকে কে শুষে নিচ্ছে? NaOH KOH। অর্থাৎ কোনো দ্রবণে যদি CO2SO2 থাকে বা বিক্রিয়াতে CO2SO2 থাকে, কোনো রিঅ্যাকশন চলছে, তাতে কার্বন ডাইঅক্সাইড SO2 কার্বন ডাইঅক্সাইড মিশ্রণ ধরো রয়ে গেছে ভেতরে, তখন যদি NaOH যোগ করি, NaOH কি করবে? CO2 গ্যাসটাকে শুষে নিয়ে বিশুদ্ধ যৌগ তৈরি করবে। তাহলে এখানে CO2 গ্যাসকে শোষণ করার জন্য বা SO2 গ্যাসকে শোষণ করার জন্য NaOH KOH ব্যবহার করা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। অক্সিজেনকে কোনো দ্রবণ থেকে বা যৌগ থেকে শুষে নেওয়ার জন্য ক্ষারীয় পাইরোগেলেট দ্রবণ ব্যবহার করা হয়। জলীয় বাষ্প বা NH3 কে শুষে নেওয়ার জন্য গাঢ় H2SO4 ব্যবহার করা হয়। দেখো এখানের অ্যাপ্লিকেশন পার্টটা কিরকম হচ্ছে, আয়তন সংক্রান্ত গণনার ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, একদম ভালো করে পাই টু পাই লক্ষ্য করো, নাহলে বুঝতে পারবে না। ভালো করে দেখো, নাইট্রোজেন ও নাইট্রিক অক্সাইডের সমন্বয়ে গঠিত গ্যাস মিশ্রণের 25 ml, এই 25 ml কার টোটাল গ্যাস মিশ্রণ, কার নাইট্রোজেন ও নাইট্রিক অক্সাইড, একে যদি তপ্ত কপারের উপর দিয়ে চালনা করা হয়, তাহলে উৎপন্ন গ্যাস মিশ্রণের আয়তন কত হবে? 20 ml, 20 ml। মূল মিশ্রণে উপাদান দুটির আয়তন কত? মূল মিশ্রণ মানে কোনটা বলছে? প্রথমের যে মিশ্রণটা, মূল মিশ্রণের আয়তন বলা আছে 25 ml। নাইট্রোজেন ও নাইট্রিক অক্সাইডের সমন্বয় যে আয়তনটা সেটা বলা আছে 25 ml। এবারে তোমাকে বলা আছে এই টোটাল মিশ্রণটাকে যদি উত্তপ্ত কপারের উপর দিয়ে চালনা করা হয়, তাহলে যে গ্যাস মিশ্রণটা পাওয়া যাবে তার আয়তন হবে 20 ml। মূল মিশ্রণে, অর্থাৎ এই যে দুটোর মিশ্রণ প্রথমে তৈরি করা হয়েছিল এই 25 ml এর মধ্যে, নাইট্রোজেন ও নাইট্রিক অক্সাইডের আয়তন কত, এটাই বলছে। লাস্ট পয়েন্টে কি বলা আছে? গ্যাসগুলির আয়তন একই চাপ উষ্ণতায় মাপা হয়েছে। তাহলে দেখো গ্যাসগুলির যদি আয়তন একই চাপ উষ্ণতায় মাপা হয়, একটু আগে কি বলা হয়েছিল যে একই চাপ উষ্ণতায় যে কোনো গ্যাসীয় পদার্থের মোল সংখ্যার অনুপাত তার আয়তন অনুপাতের সঙ্গে সমান হয়। তাহলে ওই সূত্র কাজে লাগিয়ে পরপর স্টেপ বাই স্টেপ আসবে। তাহলে প্রথমে দেখো মূল মিশ্রণে ধরে নেওয়া হচ্ছে, আমরা তো জানিনি যে এই দুটোর আয়তন কত, তোমাকে দুটোর আয়তন উল্লেখ করতে বলছে, তাহলে যে কোনো একটা ধরতে হবে। টোটাল যদি 25 ml হয়, নাইট্রোজেন ও নাইট্রিক অক্সাইডের টোটাল আয়তন 25 ml, তাহলে যে কোনো একটা ধরতে হবে। ধরে নেওয়া হচ্ছে মূল মিশ্রণে নাইট্রিক অক্সাইডের আয়তন x ml, যে কোনো একটা x ml ধরে নেওয়া হচ্ছে, আরেকটা কত হবে? 25 - x, যেহেতু টোটালটার 25, তাহলে মোট আয়তনটা 25, একটার আয়তন ধরা আছে x, আরেকটার কত হবে? 25 - x, নাইট্রোজেনের আয়তন হবে 25 - x। এবারে বিক্রিয়া দেখো, বিক্রিয়া কিরকম হচ্ছে? এই মিশ্রণটাকে আমি যদি, এই যে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেনের যে মিশ্রণ, এই মিশ্রণটাকে আমি যদি উত্তপ্ত কপারের মধ্যে চালনা করি, নাইট্রোজেন আনচেঞ্জ, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে কার পরিবর্তন হবে? নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইডটাই কেবলমাত্র কপারের সঙ্গে বিক্রিয়া করবে। দেখো নাইট্রিক অক্সাইড কপারের সঙ্গে বিক্রিয়া করে কিউপ্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ফর্মেশন হচ্ছে। এই যে কিউপ্রিক অক্সাইড, এটা হচ্ছে ব্ল্যাক সলিড, অর্থাৎ কালো কঠিন পদার্থ। এটা কিন্তু গ্যাসীয় না, এটা কঠিন পদার্থ। তাহলে এটা কঠিন, কপার তো ধাতু, এটাও কঠিন। তাহলে গ্যাস কোনটা হচ্ছে? নাইট্রিক অক্সাইড গ্যাস, আর এখানে নাইট্রোজেন গ্যাস। এবারে দেখো কঠিনের আয়তন কত ধরা হয়েছে? 0, এর আয়তনও 0। তাহলে এর আয়তন কত? মোল সংখ্যা তার আয়তন অনুপাতের সঙ্গে সমান, যেহেতু একই চাপ উষ্ণতায় পদার্থগুলো মাপা হয়েছে। তাহলে এর মোল কত? 1 মোল। আমরা বলছি কোনো পদার্থের আগে স্টচিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা যে সংখ্যাটা থাকবে সেটাই তার মোল সংখ্যা। এখানে কোনো সংখ্যা নেই মানে 1, তাহলে এটা 1 মোল। আর এখানে হাফ মোল রয়েছে, ব্যালেন্স করতে হাফ মোল এসছে, প্রথমে সমীকরণটাকে ব্যালেন্স করা হয়, তাহলে ব্যালেন্স করলে হাফ মোল আসবে। তাহলে এখানে 1 মোল থেকে হাফ মোল নাইট্রোজেন তৈরি হয়েছে। তাহলে বলতে পারি মোল সংখ্যা যেহেতু আয়তনের অনুপাতের সঙ্গে সমান, তাহলে 1 আয়তন থেকে হাফ আয়তন নাইট্রোজেন তৈরি হয়েছে। এবারে দেখো x ml, আমি কত ধরেছিলাম নাইট্রিক অক্সাইডের আয়তন? x ml ধরেছিলাম গ্যাস মিশ্রণে। তাহলে x ml থেকে x/2 ml আয়তনের নাইট্রোজেন তৈরি হবে। 1 আয়তন থেকে যদি হাফ আয়তন হয়, তাহলে 1 ml থেকে হাফ ml, আর x ml থেকে x/2 ml। এবারে দেখো উৎপন্ন গ্যাস মিশ্রণের আয়তন। উৎপন্ন গ্যাস মিশ্রণের আয়তন মানে কি? যে গ্যাস মিশ্রণটা নতুন ভাবে তৈরি হয়েছে, তাহলে আগে নাইট্রোজেনের আয়তনটা কত ছিল? নাইট্রোজেনের আয়তন ছিল 25 - x, এটা প্রাথমিক মিশ্রণের আয়তনটা ছিল, এর কোনো পরিবর্তন হয়নি। কে পরিবর্তন হয়েছে? নাইট্রিক অক্সাইড। তাহলে এ পরিবর্তন হওয়ার পর এই পরিমাণ আয়তনটা নাইট্রোজেন দিচ্ছে।
তাহলে গ্যাস মিশ্রণ মানে এরপরে যে মিশ্রণটা আসবে এটা ধাতু হয়ে গেছে, এটা ধাতব বা কঠিন। তাহলে গ্যাস মিশ্রণ কোনটা? নাইট্রোজেনটা যেটা ছিল পরিবর্তন হয়নি সেটা পড়ে থাকবে, আর বাদ বাকি এই যে নাইট্রিক অক্সাইড থেকে নাইট্রোজেন উৎপন্ন হয়েছে এই দুটো যোগফল হবে পরবর্তীকালের গ্যাস মিশ্রণ। তাহলে পরের যে গ্যাস মিশ্রণ সেটা এইটা এবং এইটার যোগফল। তাহলে দেখো গ্যাস মিশ্রণে উৎপন্ন যে নতুন মিশ্রণ তাতে আয়তনটা কত হবে? x/2 + 25 - x সমান 25 - x/2। এবারে তোমাকে অঙ্কে বলা আছে যে উৎপন্ন গ্যাস মিশ্রণের আয়তন হয় 20 ml, আর আমি এখান থেকে ক্যালকুলেশন করে রিঅ্যাকশন থেকে পেয়েছি কত ml? 25 - x/2 ml। তাহলে দুটো সমান হয়ে যাবে, 25 - x - 2 সমান 20, x সমান 10 ml। তাহলে বেরিয়ে গেল কার মান? নাইট্রিক অক্সাইডের মান বেরিয়ে গেল 10 ml, আর বাদ বাকি নাইট্রোজেনের আয়তন 25 - 10 তাহলে 15 ml। এবারে দেখো কে আছে, যে নাইট্রিক অক্সাইড আছে 15 ml 25 ml এর মধ্যে, আর এখানে এই নাইট্রিক অক্সাইড আছে 10 ml 25 ml এর মধ্যে, আর নাইট্রোজেন কত আছে 15 ml। তাহলে টোটাল কত হচ্ছে দেখো 15 + 10 25 ml হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে তোমাকে ম্যাথমেটিক্যাল পোরশন কমপ্লিট করতে হবে। এটা কোন সূত্র থেকে আসছি? ওই মূল সূত্র হচ্ছে একই চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসীয় বিক্রিয়ায় গ্যাসীয় পদার্থগুলির মোল সংখ্যার অনুপাত তার আয়তন অনুপাতের সঙ্গে সমান হয়, এবং কঠিন ও তরল পদার্থের আয়তনটাকে কত ধরা হবে? 0 ধরা হবে। এই সূত্র থেকে পরপর স্টেপ বাই স্টেপ এসে কার আয়তন বের করা হচ্ছে? টোটাল এই মিশ্রণে নাইট্রোজেন ও নাইট্রিক অক্সাইডের আয়তন বের করা হচ্ছে। নেক্সট দেখো হাইড্রোকার্বনের সংকেত নির্ণয়। কিভাবে হাইড্রোকার্বনের আমরা সংকেত নির্ণয় করব? যে কোনো একটা হাইড্রোকার্বন তোমাকে দেওয়া থাকবে, তার কিছু শর্ত দেওয়া থাকবে, এই শর্ত থেকে আমাকে বের করতে হবে হাইড্রোকার্বনের সংকেত। এরকম ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন প্রায় পরীক্ষাতে পড়ে। হাইড্রোকার্বনের সংকেত ওই গ্যাসীয় বিক্রিয়ার মাধ্যমে আমাদের বের করতে হবে। তাহলে হাইড্রোকার্বন কথার অর্থ কি? যে যৌগে হাইড্রোজেন রয়েছে এবং কার্বন রয়েছে সেটাকে বলা হচ্ছে হাইড্রোকার্বন যৌগ। এবারে এর কিছু প্রসেস আছে, যার প্রসেসগুলোকে আমরা কাজে লাগিয়ে ধীরে ধীরে হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় করতে পারবো। তোমাকে ম্যাথমেটিক্যাল পোরশনে কিছু কিছু শর্ত উল্লেখ করা থাকবে, সেগুলো কাজে লাগিয়ে আস্তে আস্তে হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় করবে। দেখো প্রথমে কি করা হচ্ছে, হাইড্রোকার্বন যৌগটাকে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে ইডিওমিটার নলে, একটা ইডিওমিটার নল নামক একটা যন্ত্র আছে, যাতে এই গ্যাস মিশ্রণটাকে অতিরিক্ত অক্সিজেন এবং হাইড্রোকার্বন এই দুটোর গ্যাস মিশ্রণকে বিদ্যুৎ স্ফুলিঙ্গ করা হবে। বিদ্যুৎ স্ফুলিঙ্গ করলে দেখা যাবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, জলীয় বাষ্প উৎপন্ন হবে, এবং আর বাদ বাকি যে অক্সিজেন, অতিরিক্ত অক্সিজেন নেওয়া হচ্ছিল, তার মানে কিছুটা কাজে লাগছে আর কিছুটা কি হবে? পড়ে থাকবে। তাহলে অতিরিক্ত অক্সিজেন মানে কি? কিছুটা কাজে লাগবে, বাদ বাকিটা পড়ে থাকবে। এই জন্য দেখো অতিরিক্ত অক্সিজেন যেহেতু না হয়েছে, কিছুটা কাজে লাগছে আর বাদ বাকিটা অবিকৃত অবস্থায় পড়ে আছে, এই জন্য অবিকৃত O2 বলা হচ্ছে। অবিকৃত মানে যেটা বিকৃত নয়, যেটার কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে এটা বাদ বাকিটা পড়ে আছে। আর কি কি উৎপন্ন হয়েছে দুটোর বিক্রিয়ায়? কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প। এবারে দেখো যদি এই টোটাল মিশ্রণটাকে আমি যদি শীতল করি, কি প্রসেস করা হচ্ছে? শীতল করা হচ্ছে। শীতল করলে কি হবে? জলীয় বাষ্পটা জলে পরিণত হবে। তাহলে জলীয় বাষ্প জলে পরিণত হওয়া মানে তার আয়তনটা কমে যাবে। আমরা কি জানি? বাষ্পের আয়তন সব সময় বেশি হয়, যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন তরলের তুলনায় বেশি হয়। তাহলে ওই পরিমাণ গ্যাসীয় পদার্থ তরলে যদি পরিণত হয় তার আয়তনটা ধীরে ধীরে কমে যাবে। তাহলে দেখো যখন জলীয় বাষ্পটা শীতল হয়ে তরলে পরিণত হবে, জলে পরিণত হবে, তখন তার আয়তনটা হ্রাস পায়। 2 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে, এই যে হাইড্রোকার্বনের কি হচ্ছে? হাইড্রোকার্বনটা বিক্রিয়া করে নিচ্ছে। বিক্রিয়া করার পর যখন দেখা যাচ্ছে যে হাইড্রোকার্বনটা বিক্রিয়া করছে, বিক্রিয়া করার পর দেখা যাবে কিছুটা আয়তন, টোটাল হাইড্রোকার্বন ভ্যানিশ হয়ে যাচ্ছে। এরপরে দেখো হাইড্রোকার্বন ভ্যানিশ হয়ে যাওয়ার পর দেখা যাবে অতিরিক্ত অক্সিজেন, মানে কি অক্সিজেন কিছুটা পরিমাণ হাইড্রোকার্বন গ্রহণ করছে, সেই অক্সিজেনের পরিমাণটাও হ্রাস পাচ্ছে। হাইড্রোকার্বনের আয়তনটাও কমছে এবং অক্সিজেনের পরিমাণটাও হ্রাস পাচ্ছে। তাহলে দুটো থেকে দেখতে পারি আয়তন কমে যাচ্ছে, আর এখানে দেখো জলীয় বাষ্পটা জলে পরিণত হচ্ছে। তাহলে দুটো ভাবে আমরা বলতে পারি, 1 নম্বর পয়েন্টে কি জলীয় বাষ্পটা জলে পরিণত হওয়ার জন্য আয়তন কমছে, 2 নম্বরে কি হাইড্রোকার্বনটা টোটাল ভ্যানিশ হয়ে যাচ্ছে কারণ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটছে এবং অক্সিজেনের পরিমাণ হ্রাস পাচ্ছে, কারণ এখানে যে পরিমাণ অক্সিজেন নেওয়া হয়েছিল
এখানে কিন্তু অবিকৃত অবস্থায় সেই পরিমাণ অক্সিজেন নেই, অনেকটা অক্সিজেন কমে গেছে, কারণ বিক্রিয়া অংশগ্রহণ করছে, এর সঙ্গে অক্সিজেন বিক্রিয়া অংশগ্রহণ করছে, তাহলে অনেকটা কমে যাওয়ার পর আর বাড়তি অক্সিজেনটা পড়ে আছে। তাহলে এখানে যত নিয়েছিলাম তার তুলনায় দেখা যাচ্ছে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ যত নিয়েছিলাম যে আয়তনের, তার তুলনায় এইখানে আয়তন অনেকটা কমে যাচ্ছে যখন আমি এই প্রোডাক্ট বা বিক্রিয়ত পদার্থকে আমি শীতল করে আনছি। তাহলে শীতল করে আনার পর এইখানে যে প্রোডাক্টের আয়তনটা তৈরি হয়েছিল সে অনেকটা কি হচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে এবং জলে পরিণত হচ্ছে। এর ফলে ধীরে ধীরে এইখানে টোটাল আয়তনটা কমে যাচ্ছে। এই যে আয়তন কমে যাচ্ছে এটাকেই বলা হচ্ছে প্রথম আয়তন সংকোচন। তাহলে প্রথম আয়তন সংকোচন কিভাবে পাচ্ছি? প্রথম আয়তন সংকোচন হচ্ছে বিক্রিয়ক পদার্থের মোট আয়তন মাইনাস বিক্রিয়াজাত পদার্থের মোট আয়তন, এই দুটোকে যদি বিয়োগ করি তবে গিয়ে কি পাবো, যে টোটাল আমি প্রথম আয়তন সংকোচন পেয়ে যাব। এরপরে দেখো, এই যে প্রথম আয়তন সংকোচন, এতে একটা গ্যাস মিশ্রণ পাওয়া যাচ্ছে, মানে যেটা জলে বাষ্প জলে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এর কথা নেগলেক্ট করো। আর কি কি গ্যাস মিশ্রণে পড়ে আছে? এই CO2 পড়ে আছে, অবিকৃত অক্সিজেন পড়ে আছে। তাহলে এই দুটোর গ্যাস মিশ্রণকে আমি যদি তার মধ্যে NaOH বা KOH যোগ করি, NaOH বা KOH কি করে, CO2 কে শোষণ করে নেয়। তাহলে এ কি করলো, CO2 কে ভ্যানিশ করলো। তাহলে CO2 কে শোষণ করে নেওয়ার সঙ্গে সঙ্গে এই টোটাল মিশ্রণ থেকে এই যে উৎপন্ন গ্যাস মিশ্রণ হয়েছিল CO2 এবং অবিকৃত O2 গ্যাস মিশ্রণ, CO2 প্লাস O2, এই দুটোর গ্যাস মিশ্রণ থেকে CO2 কে KOH বা NaOH শুষে নিল। তাহলে আর অবিকৃত অক্সিজেন, অর্থাৎ এর আয়তনটা হ্রাস পেয়ে গেছে এর পরের স্টেপে। তাহলে এটাকে বলা হচ্ছে দ্বিতীয় আয়তন সংকোচন। টোটাল গ্যাস মিশ্রণের যে আয়তনটা প্রথম আয়তন সংকোচনে পেয়েছিলাম সেটা ধীরে ধীরে দ্বিতীয় আয়তন সংকোচনে আরও কমে গেছে। আয়তন সংকোচন মানে কি, গ্যাসীয় পদার্থের আয়তনটা ধীরে ধীরে কমছে। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিতীয় আয়তন সংকোচন। তাহলে দ্বিতীয় আয়তন সংকোচন কিভাবে হচ্ছে? প্রথম আয়তন সংকোচনে যে গ্যাস মিশ্রণটা তৈরি হয়েছিল তাতে যদি KOH বা NaOH যোগ করি, এই উৎপন্ন গ্যাস মিশ্রণে KOH বা NaOH যোগ করি, KOH NaOH কি করে, কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নেয়। তার ফলে আবার একটা আয়তনের সংকোচন ঘটে যাকে বলা হবে দ্বিতীয় আয়তন সংকোচন। কেন হচ্ছে? CO2 গ্যাস শোষিত হবে। তাহলে এখানে প্রথম আয়তন সংকোচন পাচ্ছি, জলীয় বাষ্প জলে পরিণত হচ্ছে, হাইড্রোকার্বন ভ্যানিশ হয়ে যাচ্ছে এবং কি হচ্ছে, অক্সিজেন কিছুটা লস হয়ে যাচ্ছে। এর কারণে প্রথম আয়তন সংকোচন পাচ্ছি। দ্বিতীয় আয়তন সংকোচন কিভাবে পাচ্ছি? প্রথম আয়তন সংকোচনে যে CO2 উৎপন্ন হচ্ছে তাতে যদি দ্বিতীয় আয়তন সংকোচনে যে গ্যাস মিশ্রণ প্রথম আয়তন সংকোচনে যে গ্যাস মিশ্রণ পাওয়া যাচ্ছে তাতে যদি NaOH বা KOH যোগ করা হয় তাহলে সে CO2 কে শোষণ করে নেবে। এরপরে আমরা কি পাবো, দ্বিতীয় আয়তন সংকোচন পাবো, অর্থাৎ আয়তনের সংকোচন ঘটছে। তাহলে একটা সিদ্ধান্তে আসতে পারি, প্রথম আয়তন সংকোচন সমান গ্যাসীয় বিক্রিয়কের মোট আয়তন মাইনাস গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থের মোট আয়তন, অর্থাৎ এই বিক্রিয়ক পদার্থের টোটাল আয়তন মাইনাস এই বিক্রিয়াজাত পদার্থের, অর্থাৎ শীতল করার পর যে বিক্রিয়াজাত পদার্থটা পাচ্ছি তার মোট আয়তন যদি বিয়োগ করি তবে গিয়ে পাবো প্রথম আয়তন সংকোচন। দেখো, প্রথম আয়তন সংকোচন কি ছিল? প্রথমে বিক্রিয়াটা চলছে, হাইড্রোকার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প অবিকৃত অক্সিজেন উৎপন্ন হলো। তার থেকে মিশ্রণটাকে শীতল করলে শীতল হলে জলীয় বাষ্প জলে পরিণত হলো। জলে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে তার আয়তন হ্রাস পাচ্ছে, একেই বলা হচ্ছে প্রথম আয়তন সংকোচন। তার সঙ্গে সঙ্গে কিছু হাইড্রোকার্বন টোটালটা ভ্যানিশ হয়ে যাচ্ছে এবং অক্সিজেন কিছুটা সেখানে কাট হয়ে যাচ্ছে তোমার হাইড্রোকার্বনের সঙ্গে বিক্রিয়ার ফলে। তাহলে কিছুটা আয়তন হ্রাস পাচ্ছে। ওই দুটো কারণের ফলে জলটা যেহেতু জলীয় বাষ্পটা যেহেতু জলে পরিণত হচ্ছে এবং হাইড্রোকার্বন ভ্যানিশ হয়ে যাচ্ছে আর অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে, এই তিনটে কারণের ফলে দেখা যাচ্ছে কি আয়তনটা হ্রাস পাচ্ছে। এটা হচ্ছে প্রথম আয়তন সংকোচন। তাহলে প্রথম আয়তন সংকোচন কি পাবো, যে বিক্রিয়কের যে আয়তনটা ছিল, অর্থাৎ এই হাইড্রোকার্বন গ্যাসীয় বিক্রিয়কের মোট আয়তন, অর্থাৎ হাইড্রোকার্বনের সঙ্গে যে অক্সিজেন যুক্ত ছিল তার মোট আয়তন মাইনাস কত হবে, শীতল করার পর যে আয়তনটা হলো সেটাকে বিয়োগ করে দিলে আমরা কি পাবো, প্রথম আয়তন সংকোচন পেয়ে যাব। দ্বিতীয় আয়তন সংকোচন কি, ওই শীতল করার পর যে আয়তনটা পাওয়া গেল তাতে যদি NaOH বা KOH যোগ করি তাহলে দেখা যাবে CO2টা শুষে নেবে
এর ফলে CO2 শুষে নেওয়ার সঙ্গে সঙ্গে আবার আয়তন হ্রাস পাবে, তাকে বলা হবে দ্বিতীয় আয়তন সংকোচন। এবারে CO2 এর আয়তনটা হ্রাস পাচ্ছে, ওই আয়তনই কমে যাচ্ছে দ্বিতীয় আয়তন সংকোচন। তাহলে দ্বিতীয় আয়তন সংকোচন কি হবে? CO2 এর আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে দেখো দ্বিতীয় আয়তন সংকোচন CO2 এর আয়তনের সঙ্গে সমান, কারণ NaOH যোগ করলেই CO2 কে শুষে নিচ্ছে, আর ওই আয়তনটা শুষে নেওয়া মানে কি ওই পরিমাণ আয়তন হ্রাস পেয়ে যাচ্ছে, ওই পরিমাণ আয়তনের সংকোচন ঘটছে। এই জন্য CO2 এর আয়তন যাই হবে, প্রথম আয়তন সংকোচন থেকে দ্বিতীয় আয়তন সংকোচন একই হবে। তাহলে দ্বিতীয় আয়তন সংকোচন কি হবে? CO2 এর আয়তন দ্বিতীয় স্টেপে যেহেতু CO2টা শুষে নেওয়ার জন্য আয়তনটা কমে যাচ্ছে। এবারে দেখো একটা হাইড্রোকার্বন ধরে বিক্রিয়া করা আছে, ভালো করে লক্ষ্য করো। CXHY একটা হাইড্রোকার্বন, যাতে কার্বন আছে X সংখ্যক, হাইড্রোজেন আছে Y সংখ্যক। যেমন CH4 কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে চারটা, সেরকম CXHY একটা হাইড্রোকার্বন ধরা আছে যাতে কার্বন হাইড্রোজেন রয়েছে। আমরা কি জানি? হাইড্রোকার্বন মানে তাতে কার্বন থাকবে এবং হাইড্রোজেন থাকবে। তাহলে এখানে কার্বন আছে X সংখ্যক, হাইড্রোজেন আছে Y সংখ্যক। এবার এটাকে কার সঙ্গে বিক্রিয়া করা হচ্ছে? O2 এর সঙ্গে। O2 এর সঙ্গে বিক্রিয়া করা হলো, তার থেকে কি উৎপন্ন হচ্ছে? CO2 প্লাস জল। এবারে ভালো করে লক্ষ্য করো, এটা যদি ব্যালেন্স করা হয় তাহলে X সংখ্যক কার্বন, এখানে X সংখ্যক কার্বন, মানে এই কার্বন ডাইঅক্সাইডের আগের দিকে X বসাতে হবে, তবে গিয়ে এখানে X সংখ্যক কার্বন, এখানে X সংখ্যক কার্বন। এবারে চলে আসো হাইড্রোজেনের জায়গায়, এখানে Y সংখ্যক হাইড্রোজেন ছিল, এখানে H2O উৎপন্ন হয়েছে জল, তার মানে Y/2 দিতে হবে, কারণ Y/2 ইন্টু 2 কাটলো সমান Y সংখ্যক হাইড্রোজেন হবে। এই যে দুইটা এই প্রথমের সঙ্গে গুণ হয়, আমরা কি জানি? যখন 2H2O করি বা 2H2 করি তখন কি চারটা হাইড্রোজেন পরমাণু এখানে থাকে। একই রকম ভাবে এই যে সামনের নিউমেরিক্যাল সংখ্যাটা, এই সংখ্যা এই দুইয়ের সঙ্গে গুণ হবে, তাহলে Y/2 ইন্টু 2, তার মানে Y সংখ্যক হাইড্রোজেন পাবো। তাহলে এদিকেও যাই হাইড্রোজেন ছিল ওইদিকে একই হাইড্রোজেন পড়ে গেছে। এরপরে চলো অক্সিজেন। অক্সিজেন এখানে 2x সংখ্যক, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে সবসময়, 2x সংখ্যক, এটা অক্সিজেন, তাহলে 2x প্লাস এখানে অক্সিজেন কত আছে? Y/2 সংখ্যক, Y/2। এইটা হচ্ছে এদিকের অক্সিজেনের পরিমাণ, বিক্রিয়াজাত পদার্থে অক্সিজেনের পরিমাণ। তাহলে এখান থেকে দেখো x প্লাস Y/4O2, অর্থাৎ 2x প্লাস Y/2 অক্সিজেন পাচ্ছি এই টোটাল পোর্শনে, মানে বিক্রিয়াজাত পদার্থে। এবারে বিক্রিয়ক পদার্থে দেখো O2 বলা আছে, তাহলে O2 র সামনে যদি x বসাই, দেখো এখানে কি করা আছে? x প্লাস Y/4, x প্লাস Y/4 এত সংখ্যক O2 বলা আছে। তাহলে 2 এর সঙ্গে এটা গুণ হবে, 2x প্লাস 2Y/4, 2 কাটলো, তাহলে x প্লাস y, 2x প্লাস Y/2। দেখো এখানে 2x প্লাস Y/2 আছে। তাহলে এদিকেও যত সংখ্যক অক্সিজেন আছে এদিকেও ঠিক একই সংখ্যক অক্সিজেন পরমাণু রয়েছে। তাহলে দুদিকের গ্যাসীয় বিক্রিয়ার সমতা বিধানটা কমপ্লিট হয়েছে। এরপরে লক্ষ্য করো, সমতা বিধান কমপ্লিট হয়েছে। সমতা বিধান কমপ্লিট হওয়ার পর এরপরে লক্ষ্য করো, এবারে কি আছে? যে যেহেতু ধরে নেওয়া হচ্ছে হাইড্রোকার্বনের বিক্রিয়াটা একই চাপ উষ্ণতা ঘটছে, এটা ধরে নেওয়া হচ্ছে, তাহলে নিশ্চয়ই ওর মোল সংখ্যার অনুপাত, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের যে মোল সংখ্যার অনুপাত তার আয়তনের অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে এখানে কত মোল? 1 মোল, এখানে x প্লাস Y/4 মোল, এখানে x মোল, এখানে Y/2 মোল। 1 আয়তন, 1 মোল মানে 1 আয়তন, মোল সংখ্যা আয়তন অনুপাতের সঙ্গে সমান, তাহলে 1 মোল মানে 1 আয়তন, x প্লাস Y/4 মোল মানে x প্লাস Y/4 আয়তন, x CO2 মানে x আয়তন, Y/2 H2। এবারে দেখো মিশ্রণটা যখনই শীতল হবে তখন জলটা, যেখানে জলীয় বাষ্প ছিল, এখানে জলীয় বাষ্প ছিল, কিসে পরিণত হয়ে যাচ্ছে? জলে পরিণত হয়ে যাচ্ছে। শীতল হওয়ার সঙ্গে সঙ্গে কিসে পরিণত হবে? জলে। তাহলে জলের আয়তন কত ধরা হবে? 0 ধরা হবে। তাহলে 1 আয়তন, x প্লাস Y/4 আয়তন, x আয়তন 0 আয়তন, কারণ জলীয় বাষ্পটা জলে পরিণত হয়ে গেছে। এরপরে দেখো এখানে 1 আয়তন থেকে আমি আয়তন একক দিতে পারি, তাহলে 1 লিটার, তার থেকে x প্লাস Y/4 লিটার, তার থেকে x লিটার। এখানে v লিটার, তাহলে 1 লিটার হাইড্রোকার্বন x প্লাস Y/4 লিটার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে x লিটার CO2 উৎপন্ন করে। একের জায়গায় v দিচ্ছি, তাহলে v লিটার হাইড্রোকার্বন v ইন্টু x প্লাস Y/4,
এত আয়তনের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে Vx লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। একে x প্লাস ওয়াই বাই ফোর এ এক্স, তাহলে ভিতে প্রত্যেকটার সঙ্গে ভি গুণ হয়ে যাবে, ভি ইন্টু এক্স প্লাস ওয়াই বাই ফোর আর Vx লিটার। এবারে ফার্স্ট আয়তন সংকোচন অর্থাৎ প্রথম আয়তন সংকোচন। আমরা কি জানি? প্রথম আয়তন সংকোচন হচ্ছে বিক্রিয়ক পদার্থ মাইনাস শীতল করার পর বিক্রিয়াজাত পদার্থে যে গ্যাস মিশ্রণ রয়েছে সেটাকে বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে গ্যাসীয় বিক্রিয়ক পদার্থ মাইনাস শীতল হওয়ার পর গ্যাসীয় বিক্রিয়াত পদার্থের বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে দেখো, প্রথম আয়তন সংকোচন ভি প্লাস, ভিটা কি? গ্যাসীয় পদার্থ, তাহলে গ্যাসীয় পদার্থের আয়তন হাইড্রোকার্বনের আয়তন ভি লিটার ছিল, এই জন্য ভি প্লাস ভি ইন্টু এক্স প্লাস ওয়াই বাই ফোর, এটা অক্সিজেনের আয়তন ছিল, দুটোই গ্যাসীয় পদার্থ, এই জন্য ভি ইন্টু এক্স প্লাস ওয়াই বাই ফোর মাইনাস ভি এক্স। দেখো এটা বিক্রিয়াজাত পদার্থে গ্যাসীয় পদার্থ হিসাবে একমাত্র কে আছে? কার্বন ডাই অক্সাইড আছে, তাহলে মাইনাস ভি এক্স। এবার এটা বিয়োগ করো, বিয়োগ করে কি পাচ্ছি? ভি ইন্টু এক্স প্লাস ওয়াই বাই ফোর এত লিটার। এটা কি? ফার্স্ট আয়তন সংকোচন, প্রথম আয়তন সংকোচন পাচ্ছি। এরপর আছে সেকেন্ড আয়তন সংকোচন অর্থাৎ দ্বিতীয় আয়তন সংকোচন। দ্বিতীয় আয়তন সংকোচন কত হবে? কার্বন ডাই অক্সাইডের আয়তন যেটাই হবে সেটাই দ্বিতীয় আয়তন সংকোচন। কার্বন ডাই অক্সাইডের আয়তন কত আছে? Vx লিটার, তাহলে দ্বিতীয় আয়তন সংকোচন হবে Vx লিটার। তাহলে এখানে ভালো করে লক্ষ্য রাখবে, একদম এইখান থেকে পুরো পোরশন ভালো করে লক্ষ্য রাখো। প্রথমে হাইড্রোকার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হচ্ছে, তার থেকে আমি আয়তন অনুপাত মূল সংখ্যার অনুপাত সঙ্গে সমান, এই জন্য এক আয়তন এক্স প্লাস হবে ফোর আয়তন এক্স আয়তন। এক আয়তনকে লিটারে কনভার্ট করা হয়েছে, এক লিটারে এক্স প্লাস হবে ফোর লিটার এক্স লিটার। তাহলে এক লিটার যদি এক্স প্লাস হবে ফোর লিটারের সঙ্গে বিক্রিয়া করে এক্স লিটার উৎপন্ন করে, ভি লিটার একের জায়গায় ভি বসাচ্ছি, তার মানে ওয়ান ইন্টু ভি সমান ভি। একই রকম প্রত্যেকটার সঙ্গে ভি গুণ হবে, ভি এক্স লিটার উৎপন্ন করছি। এরপর প্রথম আয়তন সংকোচন বের করছি, দ্বিতীয় আয়তন সংকোচন বের করছি, ঠিক এই প্রথম আয়তন সংকোচন সূত্র দ্বারা, দ্বিতীয় আয়তন সংকোচন সূত্র দ্বারা। হাইড্রোকার্বনের সংকেত নির্ণয়ের আমরা পরপর স্টেপ বাই স্টেপ দুটো স্টেপ জানলাম। দুটো স্টেপ কি? প্রথম আয়তন সংকোচন, দ্বিতীয় আয়তন সংকোচন। এর থেকেই সংকেত মানে কি? হাইড্রোকার্বন হচ্ছে CxHy, CxHy এর ক্ষেত্রে এই এক্স এর মান বসাবো, ওয়াই এর মান বসাবো, তবে গিয়ে আমি হাইড্রোকার্বনের সংকেত পাবো। যেমন CH4, এটা একটা হাইড্রোকার্বন, কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে চারটা। C2H2, এটা একটা হাইড্রোকার্বন, কার্বন আছে দুটো, হাইড্রোজেন আছে দুটো। তাহলে এইভাবে এক্স এবং ওয়াই এর মান যদি নির্ণয় করতে পারি তবে গিয়ে হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় করা যাবে। অর্থাৎ প্রত্যেকটা যৌগে হাইড্রোকার্বন বললে তোমাকে কত ধরতে হবে? CxHy ধরে করতে হবে। আমরা জানি না তো কার্বন কতগুলো আছে, হাইড্রোজেন কতগুলো আছে, তাহলে সংকেত আমি শেষে পাবো। এক্স আর ওয়াই এর মান পেলে তবে গিয়ে সংকেত পাবো। তাহলে এখানে দেখতে হবে হাইড্রোকার্বন বলা মানে যে কোনো অঙ্কে CxHy ধরে করতে হবে। এখানে দেখো তাহলে মূল পয়েন্ট যেটা ছিল, প্রথমে এই এক্স এর মান বের করানোর জন্য আমরা প্রথমে এই মিশ্রণ নেব, মিশ্রণটাকে এডুমিটার নলে চালনা করা হবে। এখানে কি করতে হবে? বিদ্যুৎ স্ফুলিঙ্গ করতে হবে, বিদ্যুৎ স্ফুলিঙ্গ। তার থেকে CO2 H2O জলীয় বাষ্প পাওয়া যাবে, অবিকৃত অক্সিজেন পাওয়া যাবে। তাকে যদি শীতল করা হয় টোটাল একটা গ্যাস মিশ্রণ পাওয়া যাবে, যেখান থেকে পরপর কাট হয়ে চলে যাবে আর বাদ বাকিগুলো আস্তে আস্তে, এটা আগে বলে দিছি। তাহলে গ্যাস মিশ্রণ একটা পাওয়া যাবে। এই গ্যাস মিশ্রণটাই হচ্ছে প্রথম আয়তন সংকোচনের পরে উৎপন্ন গ্যাস মিশ্রণ। মানে এখান থেকে যে এইখানে গ্যাস মিশ্রণ আসছে মাঝেই প্রথম আয়তন সংকোচন হয়ে যাচ্ছে, আর এখান থেকে এই প্রসেসটা হচ্ছে প্রথম আয়তন সংকোচনের প্রসেস। এরপরে এই গ্যাস মিশ্রণটাতে যদি NaOH বা KOH যোগ করি তাহলে CO2 গ্যাস শুষে নেবে NaOH বা KOH। এই গ্যাস মিশ্রণে অবশ্যই CO2 গ্যাস হয়েছে, তাহলে শুষে নেওয়ার পর যে আবার যে একটা গ্যাস মিশ্রণ পাওয়া যাবে সেটা হচ্ছে দ্বিতীয় আয়তন সংকোচন। মানে এখান থেকে যে এই প্রসেসটা দ্বিতীয় আয়তন সংকোচন পার্ট হচ্ছে। তাহলে এই ফর্মুলাটা ভালো করে লিখে একদম মুখস্থ করতে হবে। এখান থেকে আমরা ওই এক্স এর মান বের করতে পারলেই দেখবে ম্যাথে পরে অ্যাপ্লিকেশন পার্টে গেলে একটু পরে যাব, যদি এক্স এর মান বের করি এই দুটো থেকে পরপর আমরা এক্স এর মান বের করতে পারবো, প্রথম আয়তন সংকোচন দ্বিতীয় আয়তন সংকোচন থেকে, এবং হাইড্রোকার্বনের সংকেত পেয়ে যাবো। আরেকটি তোমাদের মনে রাখতে হবে একদম খুব ভালোভাবে, যেটা দেখো এই পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এই বিক্রিয়াটা ভালোভাবে মনে রাখতে হবে।
যদি বলা হয় হাইড্রোকার্বনের দহন করা হচ্ছে, তাহলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যেরকম ব্যালেন্স আছে সেই ব্যালেন্স সহ এই বিক্রিয়াটা তোমাকে লিখে তারপর ম্যাথ করতে হবে। দেখো একটা ম্যাথ কোর্সে চলে যায়, তাহলে একদম ক্লিয়ার ভাবে আইডিয়া পেয়ে যাবে। 20 সেমি কিউব একটি হাইড্রোকার্বনকে 60 সেমি কিউব অক্সিজেন সহ বিস্ফোরিত করা হলো। বিস্ফোরণে উৎপন্ন গ্যাস মিশ্রণকে শীতল করলে মিশ্রণের আয়তন হয় 56 সেমি কিউব। এই মিশ্রণে কেওএইচ দ্রবণ যোগ করলে মিশ্রণের আয়তন হয় 16 সেমি কিউব। হাইড্রোকার্বনটির সংকেত তোমাকে দেওয়া আছে, সব আয়তন সমান উষ্ণতা ও চাপে পরিমাপ করা আছে। এই লাস্টের পয়েন্টটা দেওয়ার অর্থ কি, সব আয়তন সমান উষ্ণতা ও চাপে পরিমাপ করা আছে, মানে কি ওই যে বিক্রিয়ক, গ্যাসীয় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের কি হবে, মোল সংখ্যার অনুপাত তার আয়তন অনুপাতের সঙ্গে সমান হবে বলেছিলাম আগে। এবারে দেখো 20 সেমি কিউব একটি হাইড্রোকার্বন, তাহলে ধরে নিচ্ছি হাইড্রোকার্বন কি CxHy, তাহলে 60 সেমি কিউব অক্সিজেন সহ বিস্ফোরিত করা হলো। হাইড্রোকার্বনকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়েছে, তাহলে CxHy প্লাস O2, তার থেকে CO2 প্লাস H2O, এটা সবসময় বলেছি মুখস্থ রাখতে। তাহলে CxHy তার সঙ্গে ব্যালেন্স করলে x প্লাস y বাই 4O2 xCO2 প্লাস y বাই 2 H2O, এই ব্যালেন্সটা আগে বলে দিছি, ভালো করে দেখে রাখবে। এবারে দেখো এখান থেকে এটা 1 মোল, এটা x প্লাস y বাই 4 মোল, এটা x মোল, এটা y বাই 2 মোল, তাহলে প্রত্যেকটাকে আয়নে কনভার্ট করা হচ্ছে। এখানে দেখো শীতল করা হচ্ছে মিশ্রণটাকে, তাহলে শীতল করা মানে নিশ্চয়ই এখানে জলে বাষ্পটা জলে পরিণত হয়ে যাবে, তাহলে জলে পরিণত হলে এর আয়তন শূন্য ধরা হবে। 1 আয়তন x প্লাস y বাই 4 আয়তন x আয়তন, এখানে আয়তন শূন্য। এবারে বলা হচ্ছে দেখো কত সেমি কিউব না হচ্ছে হাইড্রোকার্বনকে, এখানে 1 আয়তন, 1 মোল মানে 1 আয়তন, আয়তনে কনভার্ট করছি 1 আয়তন, x প্লাস y বাই 4 মোল মানে x প্লাস y বাই 4 আয়তন, মোল সংখ্যার অনুপাত আয়তন অনুপাতের সঙ্গে সমান, এই জন্য মোল যেটা হবে আয়তন সেটাই হবে, x মোল মানে x আয়তন। তোমাকে ম্যাথে কত বলা আছে, 20 সেমি কিউব একটা হাইড্রোকার্বন, তাহলে এখানে 1 এর জায়গায় 20 গুণ নিচ্ছি, তাহলে 20 সেমি কিউব। এখানে x প্লাস y বাই 4 ছিল, তার সঙ্গে 20 গুণ হবে। 1 আয়তনের সঙ্গে x প্লাস y বাই 4 আয়তন বিক্রিয়া করে x আয়তন CO2 ফর্মেশন করছে, তাহলে 20 সেমি কিউব আয়তন হাইড্রোকার্বন 20 ইন্টু x প্লাস y বাই 4 সেমি কিউব অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 20x সেমি কিউব কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, মানে প্রত্যেকটার সঙ্গে 20 গুণ হয়ে যাবে। এবারে দেখো এইখান থেকে আমি আয়তন সংকোচন নির্ণয় করছি। আয়তন সংকোচন কি, টোটাল শীতল করার, এখানে কি ছিল, টোটাল বিক্রিয়ক পদার্থের মোট আয়তন 20 প্লাস 20x 20 ইন্টু x প্লাস y বাই 4, এটা টোটাল বিক্রিয়ক পদার্থের মোট আয়তন, মাইনাস বিক্রিয়াজাত পদার্থের, গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থের মোট আয়তন, তাহলে গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের মোট আয়তন মাইনাস গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থের মোট আয়তন, সেটা আমি আয়তন সংকোচন পাবো। তাহলে মাইনাস 20x, এখানে তো এটা শীতল করার পর জলে বাষ্পটা জলে পরিণত হয়েছে, মানে আয়তন শূন্য, তাহলে এখানে কত হবে, মাইনাস 20x হবে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের মোট আয়তন মাইনাস বিক্রিয়াজাত পদার্থের মোট আয়তন, সেটাই কত পাবো, আয়তন সংকোচন, অর্থাৎ কতটা আয়তন হ্রাস পেয়েছে সেটা পাবো। তাহলে আগের আয়তন মাইনাস পরের আয়তন বের করলে আমি মাঝে কত আয়তন হ্রাস পেয়েছি সেটা পেয়ে যাবো, আয়তন সংকোচন পেয়ে যাবো। 20 ইন্টু 5 20 প্লাস 5y সেমি কিউব, এটা পেয়ে গেছি। এবারে দেখো প্রশ্নানুসারে বলা আছে তোমাকে, এই যে কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনে ভালো করে লক্ষ্য করে, এটা তো আমি বিক্রিয়া থেকে পেলাম, এবার কোশ্চেনে দেওয়া আছে 60 সেমি কিউব অক্সিজেন সহ বিস্ফোরিত করা হলো, বিস্ফোরণে উৎপন্ন গ্যাস মিশ্রণকে শীতল করলে মিশ্রণের আয়তন হয় 56 সেমি কিউব। তাহলে আগে প্রাথমিক আয়তনটা কত ছিল, 20 সেমি কিউব হাইড্রোকার্বনকে 60 সেমি কিউব অক্সিজেন সহ বিস্ফোরিত করা হচ্ছে, তাহলে মোট আয়তন কত আছে 20 প্লাস 60, এটা হচ্ছে হাইড্রোকার্বন এবং অক্সিজেনের মোট আয়তন 20 প্লাস 60। এবারে দেখো শীতল করলে মিশ্রণ আয়তন হয় 56 সেমি কিউব, তার মানে এটা বিক্রিয়ার পর যখন প্রোডাক্টটাকে আমি মানে বিক্রিয়াত পদার্থটাকে শীতল করছি তখন আয়তন হচ্ছে 56 সেমি কিউব, তার মানে নিশ্চয়ই এই দুটো যোগ করে এই লাস্টেরটা বিয়োগ করলে মাঝে কতটা আয়তন হ্রাস পেয়েছে সেটা পেয়ে যাবে। তাহলে দেখো 20 প্লাস 66 মাইনাস 56, 20 প্লাস 66 হচ্ছে ওই মিশ্রণের আয়তন মানে বিক্রিয়কের আয়তন, আর 56টা কি শীতল করার পর যে গ্যাস মিশ্রণ পাচ্ছি তার আয়তন, তাহলে দুটোকে বিয়োগ করলে কতটা আয়তন ভ্যানিশ হয়েছে সেটা আমি পেয়ে যাব, যেটা আয়তন সংকোচন বলা হবে, আর যাকে প্রাথমিক আয়তন সংকোচন বলা হবে। তাহলে এটা প্রথম আয়তন সংকোচন কি হবে, 20 প্লাস 66 মাইনাস 56 সমান 30 সেমি কিউব, এটা হচ্ছে প্রথম আয়তন সংকোচন। এবারে প্রথম আয়তন সংকোচন আমি বিক্রিয়া থেকে কি পেয়েছি 20 প্লাস 5y, তাহলে এর সঙ্গে সমান করে দিতে হবে 30, তাহলে y এর মান পেয়ে গেছি 2। এবারে দেখো দ্বিতীয় আয়তন সংকোচন, আমরা কি জানি
দ্বিতীয় আয়তন সংকোচন সবসময় কার্বন ডাইঅক্সাইডের আয়তনের সঙ্গে সমান হবে, কারণ NaOH KOH কি বলা আছে দেখো, এই মিশ্রণে KOH দ্রবণ যোগ করলে মিশ্রণের আয়তন হয় 16 সেমিকিউব। তাহলে KOH দ্রবণ যোগ করা মানে কার্বন ডাইঅক্সাইডটাকে শুষে নিচ্ছে KOH দ্রবণ, 56 ছিল তার থেকে 16 হয়ে গেছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আয়তনটাকে শুষে নিচ্ছে মানে ওই কার্বন ডাইঅক্সাইডের আয়তনটাই দ্বিতীয় সংকোচন, এবং ওই কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা কত পাবো, 56 - 16, সেটাই দ্বিতীয় সংকোচন। দেখো তাহলে দ্বিতীয় সংকোচন 56 - 16 = 40 সেমিকিউব। আমি কোথা থেকে পাচ্ছি, ম্যাথ থেকে। এবারে বিক্রিয়া থেকে দেখো 20x সেমিকিউব, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আয়তন পেয়েছি। তাহলে 20x = 40, এটার সঙ্গে সমান করে দেবো, x = 2 পেয়ে গেছি। তাহলে y এর মান পেলাম 2, x এর মান পেলাম 2, তাহলে পেয়ে গেছি C2H2, এটা হচ্ছে হাইড্রোকার্বনের সংকেত। কিভাবে পাচ্ছি, প্রথমে বিক্রিয়া করে তার অনুযায়ী প্রথম আয়তন সংকোচন দ্বিতীয় আয়তন সংকোচন বের করছি, তোমাকে এখানে দেওয়া আছে সেই অনুযায়ী আমি প্রথম আয়তন সংকোচন বের করছি, দ্বিতীয় আয়তন সংকোচন বের করছি, দুটোর সঙ্গে সমান করা হচ্ছে, সমান করে x আর y এর মান বের করা হচ্ছে। আর এখানে হাইড্রোকার্বন আর অক্সিজেন মিশ্রণ ছিল, মিশ্রণের টোটাল আয়তন 60 + 20 মানে 80, তার থেকে যে প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে মানে এই যে প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে, এই প্রোডাক্টটাকে যদি শীতল করা হয় তাহলে কি প্রথম আয়তন সংকোচন পাওয়া যাবে। এই প্রথম আয়তন সংকোচন কি হবে, শীতল করার পরে যে আয়তনটা সেটা কোথা থেকে বিয়োগ করতে হবে, প্রাথমিক আয়তন থেকে বিয়োগ করতে হবে, তবে গিয়ে কতটা হ্রাস পেয়েছে আয়তন সেটা পেয়ে যাবে। তাহলে সেটা প্রথম আয়তন সংকোচন হবে, দ্বিতীয় আয়তন সংকোচন কার্বন ডাইঅক্সাইডের আয়তন হবে। এইভাবে x আর y এর মান বের করে ম্যাথমেটিক্যাল পোর্শনগুলো প্রত্যেকটা আমাকে সলভ করতে হবে। থাক, দেখো আজকে মোটামুটি কি কি পড়ানো হলো, হাইড্রোকার্বন, তার আগে কি পড়ানো হয়েছিল, যে টোটাল তোমাকে যেগুলো পরপর আলোচনা করা হয়েছে একদম লক্ষ্য করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে খাতায় লিখে রাখবে, নোটস আকারে একদম বানিয়ে রাখবে, ভালো করে ফলো করে রাখবে, একদম ডিটো একদম পুরো খাতায় সুন্দরভাবে নোটস করে বানিয়ে রাখো। যেগুলো পরপর আলোচনা হবে পরপর মুখস্থ করতে থাকো, বাড়িতে পড়তে থাকো। আজকে এই পর্যন্ত, চলো পরের ডেটে এর নেক্সট পোর্শনটা আসবে।